আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং একই সাথে রয়েছে আমি আফসানা জুরাইয়া। নদী বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত সভা শেষে কথা জানান ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক। নদী না বাঁচলে মানুষ ও পরিবেশ ক্ষতির মুখে পড়বে উল্লেখ করে প্রশাসক জানান, নৌপথ মন্ত্রণালয় সহ নদী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে সমন্বিত প্রকল্পের আওতায় নদীর দূষণ ও দখল রোধে কাজ করবে সরকার। যেসব কারখানার মালিক নদীর দূষণের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আব্দুস সালাম। বুড়িগঙ্গার পাশাপাশি অন্যান্য যে ঢাকার নদীগুলো আছে, এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। 16 আগস্ট ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। কিশোরগঞ্জ সদরের এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটি জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, এতদিন ফ্যামিলি কার্ডের কার্যক্রম ছিল পাইলট প্রকল্প। সচিবালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 5ম সভা শেষে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, 2027 সালে 30 জুনের মধ্যে সারা দেশে 40,20,000 ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে 4 বছরে অন্তত 1,60,00,000 থেকে 70 লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে। ধর্ম ও রাজনৈতিক সুবিধা বিবেচনা করে নয়, দলমত নির্বিশেষে সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। আগস্ট কিশোরগঞ্জের সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চিং করবে, অর্থাৎ শুভ উদ্বোধন করবে আমাদের এই সেক্টর এই সেশনের যে কার্যক্রম। এবং আমরা খুবই আশাবাদী বাই দি এন্ড অফ দি অক্টোবর সারা দেশব্যাপী, সারা দেশের প্রতিটি উপজেলায় প্রতিটি ইউনিয়নে এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ 20 অগস্ট। আগারগাঁও নির্বাচন কমিশনে ইসি সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে জানান, মনোনয়নপত্র দাখিলের তারিখ 13 অগস্ট, বাছাই 16 আগস্ট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। সংসদ সদস্যদের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। তবে রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি দলের দেয়া একক প্রার্থী থাকলে মনোনয়নপত্র বৈধ হলে সেই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন। তখন ভোট গ্রহণের প্রয়োজন হবে না। 20 অগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে আমরা ভোটার তালিকা পেয়েছি। ভোটার তালিকা এবং শিডিউলটা আমরা রেডি করে আপনাদের শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর আছে সেটুকু আমরা সম্পন্ন করব। ভারতের শেখ হাসিনার সংবাদ সম্মেলন দেশটির নীতি নির্ধারকদের পরিকল্পনাতেই আয়োজন করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই আয়োজন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ। বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দেশটি শেখ হাসিনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। রুডু রফিকের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শহীদ পরিবারের সদস্যদের দেয়া হয় আর্থিক অনুদান। এতে যোগ দিয়ে বক্তারা জুলাই আন্দোলনের সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জুলাই যোদ্ধার পরিচয় দিয়ে এনসিপির কার্যক্রমের কঠোর সমালোচনা করেন। তারা যে জুলাই ফাউন্ডেশন করেছে সেটার কোনো হিসাব দিয়েছে? বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থ বরাদ্দ করা হয়েছিল প্রত্যেকটি কবরের জন্য 2 লক্ষ টাকা করে। তারা যা কবরের টাকা মেরে খেয়েছে সেই কথা যদি আমরা জনগণের কাছে বলি তাহলে কি তাদের রাজনীতি থাকবে? প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নয়াদিল্লিতে শেখ হাসিনাকে বক্তব্য রাখার যে সুযোগ দেওয়া হয়েছে তা ভারতের গভীর ষড়যন্ত্রের অংশ। আমাদের সার্বভৌমত্ব সম্মান করবেন না, আমাদের স্বাধীনতাকে সম্মান করবেন না। আপনারা ইচ্ছামতো শেখ হাসিনাকে দিয়ে ইচ্ছামতো তারা দেশ
তাদের মতো নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল। এখন তো নিয়ন্ত্রণে রাখতে পারবে না, এই কারণে তারা খুবই অসন্তুষ্ট। এই কারণে আবার হাসিনাকে টুলস হিসাবে, একটা যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে বাংলাদেশে। এর আগে ড্যাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, জুলাই শহীদদের রক্তকে অপমান করতে ভারত এ আয়োজন করেছে। যে রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তার প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কথা বলা। এটি ভারতের নীতি নির্ধারকদের অ্যারেঞ্জমেন্টেই এই কাজটা করা হয়েছে। দেশের বিরুদ্ধে নানা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে দাবি করে রিজভী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান। আমার বিশ্বাস এদেশের ছাত্র জনতা প্রত্যেকেই এই চক্রান্ত উপলব্ধি করবে। রুদ্র রফিক, RTV, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে তার সঙ্গে একমত তথ্য মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে শিকল ভাঙার জুলাই গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে এই কথা জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এর আগে গতকাল মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলন করতে দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালনের দিনে ভারতের মাটিতে শেখ হাসিনার এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান। এতে বাংলাদেশের জনগণের অনুভূতিতে গভীর আঘাত এনেছে এবং তা বাংলাদেশ ভারতের সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের বিকাশের জন্য ক্ষতিকর। আমাদেরকে শুধু নতুন করে জাগ্রত হলেই চলবে না, আর যেন কখনোই শিকল পরাতে কেউ না পারে সেরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা তৈরি করতে চাই। দেশের রাজনৈতিক আন্দোলনের এই লক্ষ্যহীন তৎপরতার বিপরীতে এবারের যে শিকল ভাঙার আন্দোলন, সেই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে শিকল ভাঙার পরে আমরা কি করব তা আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার মাধ্যমে আগেই বলেছেন এবং আমরা সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি। মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের নামে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে ৩০৯ কোটি টাকা আত্মসাতের মামলায় নথিপত্র তলব করে সেতু ভবন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মামলার আসামিদের মধ্যে আছেন সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আনিসুল হক সহ বেশ কয়েকজন মন্ত্রী ও আমলা। ২০২৫ সালের ১২ অক্টোবর মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়মের অভিযোগ এনে শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। টোল আদায়ের নামে পরিষদ যোগ সদস্য অর্থ আত্মসাতের একটা অভিযোগ ছিল, সেই অভিযোগে মামলা হয়েছিল গত বছর। সেই মামলার তদন্ত চলছে। তদন্ত কর্মকর্তা, তদন্ত টিম তারা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করে থাকেন। পত্র প্রেরণ পরে সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য প্রাপ্তির সাথে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করে। শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সহ ১৫ জনের বিরুদ্ধে মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মুখপাত্র মোহাম্মদ আখতারুল ইসলাম সাংবাদিকদের এই কথা জানান। শেয়ার বাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান সহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। শেয়ার বাজার কারসাজি এবং অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান সহ মোট ১৫ জনের বিরুদ্ধে গত বছর দুর্নীতি দমন কমিশনে একটি মামলা দায়ের হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট মামলা তদন্ত কর্মকর্তা তদন্ত করছেন। তদন্ত শেষে খুব শীঘ্রই তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। আমি যেটুকু জানি প্রায় শেষ পর্যায়ে তদন্ত। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় মহাসমাবেশ সহ ৪ বিভাগে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। রাজধানীর পল্টন ও মুক্তাঙ্গনে অবস্থানে কর্মসূচি থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এরপর জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুরে বিল সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলের নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন অঙ্গন চৌধুরী।
জ্বালানি তেল ও গ্যাসের তীব্র সংকট, বিদ্যুতের আকাশ ছোঁয়া বিল এবং নিত্যপণ্যের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। জনজীবনের এই চরম দুর্ভোগ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর পল্টন মুক্তাঙ্গনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে 11 দলীয় ঐক্য। অবস্থান কর্মসূচি শেষে সচিবালয়ের অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশের ব্যারিকেড ও বাধার মুখে পড়েন নেতাকর্মীরা। এর আগে অবস্থান কর্মসূচিতে সরকারের তীব্র সমালোচনা করে 11 দলের শীর্ষ নেতারা গ্যাস ও বিদ্যুতের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার অধিকার হারাবে বলেও সতর্ক করেন তারা। জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে। ছাত্র দল এখন ছাত্রলীগে রূপান্তরিত হয়েছে, তাদেরকে সংযত করে জনগণের আশা পূরণ করুন। এদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য, একটি নতুন বাংলাদেশের জন্য। আমরা আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি দেখতে চাই না। বিরোধী দলীয় নেতা জানান, গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূর এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত রাজপথে আন্দোলন করবে তারা। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, এইসব দাবিতে আমাদের এই চলমান আন্দোলন। তার সাথে খুনিরা এদেশে যে সমস্ত খুন করেছে, অপরাধ করেছে, লুণ্ঠনকারীরা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিচার নিশ্চিত করার দাবিতে আমাদের এই আন্দোলন। পরে কর্মসূচি ঘোষণা করেন জামায়াত আমির। আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ, এরপর 19 সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরে এবং 10 অক্টোবর ঢাকা থেকে খুলনায় এবং 24 অক্টোবর ঢাকা থেকে সিলেটে লং মার্চ করবে 11 দল। আর ঢাকা মহাসমাবেশ হবে আগামী 14 নভেম্বর। ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। দেশে চলমান গ্যাস সংকট আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি মেরামতের পর মহেশখালীর ভাসমান LNG টার্মিনালে আজ থেকেই আবার গ্যাস সরবরাহ শুরু হচ্ছে। এছাড়া ভারত থেকে ডিজেল সরবরাহ আরও বাড়াতে অনুরোধ করা হয়েছে বলে জানান মন্ত্রী। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। 2 সপ্তাহের বেশি সময় ধরে রাজধানী সহ সারা দেশে তীব্র গ্যাস সংকট চলছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, শিল্প উদ্যোক্তা এবং নগরবাসী। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক সিএনজি স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। আমার গাড়িতে গ্যাস ঢোকার কথা 300-350 টাকা, এই জায়গায় গ্যাস ঢুকছে 196 টাকায়, কিন্তু গ্যাসের প্রেশার নাই। পুরোপুরি চাপ ঠিক হয় না, এই ক্লিয়ার হয় নাই এবং সীমিতভাবে আছে এখন বর্তমানে। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান LNG টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে সারা দেশে দেখা দিয়েছে এই সংকট। এ অবস্থায় স্বস্তির খবর দিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, যান্ত্রিক ত্রুটি সমাধান হয়েছে। বৃহস্পতিবার থেকে LNG টার্মিনালে গ্যাস সরবরাহ শুরু হচ্ছে। বিকালের মধ্যে ফ্রিজিং শেষ হয়ে যাবে। ফ্রিজিং শেষ হয়ে গেলে বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সেগুলো উত্তরণ করতে পারবো। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। বিদ্যুতের অতিরিক্ত বিল প্রসঙ্গে কথা বলেন মন্ত্রী। ছিল 3,500 টাকা, 7,000 টাকা আসছে। আমার লোক যে পরীক্ষা করে দেখে আসছে, উনি 2 টন 2টা এয়ার কন্ডিশন চালান। ওনার কি বলে ফ্রিজ আছে, ওনার ব্লেন্ডার চালান উনি। এত কিছু চালানোর পরেও 7,000 টাকা যদি বেশি বিদ্যুতের বিল হয়, আমার মনে হয় না পৃথিবীর কোথাও 7,000 টাকা দিয়ে এরকম এত কিছু চালানো যায়। পাইপলাইনে ভারত থেকে ডিজেল সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ করা হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ভারতের সাথে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে, তাদেরকে বলেছে আরও বেশি দেওয়ার জন্য। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে বিদ্যুতের বিতরণ ব্যবস্থা ছেড়ে দেওয়ার ঘোষণায় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক শক্তির অপকৌশল হিসেবেও উল্লেখ করছেন। এদিকে সংকট সমাধানে পরিকল্পনাটি উপযুক্ত নয় জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির লক্ষ্যে খাতটি বেসরকারীকরণ হচ্ছে, তবে সবকিছু বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত।
বর্তমানে 12 কেজির এলপি গ্যাসের মূল্য 1600 টাকার নিচে নির্ধারিত থাকলেও প্রতিষ্ঠান ভেদে তা বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা। কোনো সময় কৃত্রিম সংকটে সিলিন্ডার প্রতি বাড়তি নেওয়া হয় আরও অন্তত 3 থেকে 400 টাকা। বেসরকারিভাবে এলপিজি সরবরাহ ব্যবস্থা থাকায় বরাবরই সরকারি নির্দেশনার কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। গত 2-3 মাস আগে তো আমরা কোম্পানির রেটে বিক্রি করতে পারছি না, কোম্পানিতে রেট অনেক বেশি বিক্রি করা লাগছে। সরকারের রেট যদি আসলে 1300 টাকা, আমরা পাইকারি বিক্রি করলাম 1400 টাকা। আমাদের রেট অনুযায়ী বর্তমানে 1500 টাকা করে আমরা ওদের কাছে গাড়ি ভাড়া সহ পৌঁছায় দিয়ে আসি। গাড়ি ভাড়া আমাদের 1600 টাকা ইচ্ছে করলে ওনারা বিক্রি করতে পারে, কিন্তু ওনারা যে কেন এরকম করে আসলে একটা দুঃখজনক বিষয়। চলমান গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে শিল্প কারখানা সহ জনজীবন। ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটির কারণেই এই চরম সংকট। তবে ব্যক্তি মালিকানায় টার্মিনালটি পরিচালিত হওয়ায় বিশেষ কোনো সিদ্ধান্তও নিতে পারছে না সরকার। অতিমাত্রায় কোম্পানি নির্ভরতাই সংকটের কারণ বলে মনে করেন কেউ। এমন পরিস্থিতির মধ্যেই সম্প্রতি দেশের বিদ্যুৎ কোম্পানিগুলোকে বেসরকারি মালিকানায় তুলে দেওয়ার কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ভর্তুকির চাপ কমাতে নেয়া এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছেও বলে জানান তিনি। সব রকমের ফ্যাসিলিটি আমরা তৈরি করছি ইনভেস্টমেন্টের জন্য। আর আমাদের প্রধানমন্ত্রী উনি বলেন যে এনাফ ইজ এনাফ, সরকারি পয়সা কিছু করেন না, প্রাইভেটকে দিয়ে দেন, প্রাইভেট চালাকেরা। পাশেই দেখেন না, কলকাতাতে গোয়েঙ্কারা চালাচ্ছে, বোম্বেতে আপনার রিলায়েন্স চালাচ্ছে। তবে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ঠিক না করে বিতরণ কার্যক্রম বেসরকারীকরণ করা হলে গ্রাহক ভোগান্তি বাড়ার পাশাপাশি ব্যয় বেড়ে যাওয়ার শঙ্কায় বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহ ব্যয় বাড়ানোর কৌশলটাই হচ্ছে এদেশের বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরকে প্রাইভেটাইজেশন করার অর্থই হচ্ছে মূল্যবৃদ্ধি করা। মূল্যবৃদ্ধির করার অর্থই যে এটাকে আমদানি বাজারে পরিণত করা, অর্থাৎ এ খাতে জাতীয় স্বনির্ভরতা অর্জনের পথে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি অনিশ্চয়তা সৃষ্টি করা। এদিকে মন্ত্রীর বক্তব্যের পর থেকেই চাকরি হারানোর ভয়ে বিতরণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলছে তীব্র অসন্তোষ। ক্যামেরায় কথা না বললেও অনেকেই এটিকে বিদেশি ষড়যন্ত্র হিসেবেও দাবি করেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। এটা বলার মতো সিচুয়েশন যখন আসবে তখন বলবো। এই মুহূর্তে ভেরি প্রিলিমিনারি স্টেজে আছে বিদায় এই বিষয়ে বিশদ কিছু বলা সম্ভব হচ্ছে না আর কি। সময় মতো আপনারা জানবেন। জনস্বার্থ বিবেচনায় এই পরিকল্পনা থেকে আপাতত সরে আসার তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মকর্তা। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। জুলাই আন্দোলনকারীদের পেটাতে ছাত্রলীগকে সরাসরি নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন আর বাড়তে না দিতে। ছাত্রলীগ নেতা সাদ্দামকে ফোনে নির্দেশনা দেওয়ার এমন একটি কল রেকর্ড হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যে অডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। জিএম মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। 24-এর 11 জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করতে এভাবেই ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন পিটিয়ে আন্দোলন দমন করতে। এটা কিছু করার নাই, মানে আমরা যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় তাহলে আমরা সেটা করতে পারবো। এই অডিওটি সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের, সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে উপস্থাপন করে প্রসিকিউশন। বিং এ সেক্রেটারি অব দি পলিটিক্যাল পার্টি, তারই সাবঅর্ডিনেট একজন ছাত্রলীগের সভাপতিকে উনি নির্দেশ দিচ্ছেন যে পিটাও না কেন, ওদের মারো না কেন, বাড়তে দাও কেন। এই 3টি শব্দের মাধ্যমে এইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 3 সাবসেকশন 2 এর অধীনের একটি অপরাধ, যেটাকে আমরা বলি ইনসাইটমেন্ট। প্রসিকিউটর আরও জানান, তার এ ধরনের উস্কানিমূলক বক্তব্যে উৎসাহিত হয়ে পরবর্তীতেও সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ সহ দলীয় নেতাকর্মীরা। ওয়ার্ডে এই আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটি উনি ওনার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। এতে করে প্রমাণিত হয় যে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ অ্যাজ পলিটিক্যাল অর্গানাইজেশন সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে ছাত্র জনতার উপরে হামলা করেছিল, তাদেরকে আহত করেছে এবং হত্যা করেছে। এছাড়াও এদিন ট্রাইব্যুনাল 1-এ মোহাম্মদপুরের 9 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা।
খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ হত্যা চেষ্টার অভিযোগে করা মামলার সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত শুনানি শেষে আদেশ দেন। এর আগে গত 4 আগস্ট রাতে বসুন্ধরার একটি বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2013 সালের ওই ঘটনায় গত বছরের অক্টোবরে গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 7 দিন রিমান্ড মঞ্জুর করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য, রহস্য উদ্ঘাটন করার জন্য তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। গণভবনের ঐতিহাসিক জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। এতে সকাল থেকেই প্রবেশ করতে পারছেন দর্শনার্থীরা। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে এটি প্রতিষ্ঠিত হয়েছে। 3টি ভাগে দিনের সর্বোচ্চ 900 জন প্রবেশের সুযোগ পাচ্ছেন জাদুঘরটিতে। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই স্মৃতি জাদুঘর, যেখানে রাখা হয়েছে জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিও চিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং নানা ধরনের ডিজিটাল প্রদর্শনী। উদ্বোধনের পরের দিন বৃহস্পতিবার প্রথম দিনেই দর্শনার্থীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। উদ্বোধনের পরপরই বিক্রি হয়ে যায় প্রথম দিনের জন্য নির্ধারিত সম্পূর্ণ টিকিট। এখানে যা স্মৃতিচারণগুলো দেখানো হয়েছে এগুলো দেখে আসলে নিজেও সত্যিকার অর্থে মর্মাহত। কিন্তু এরা সবাই আমার ভাই। ছাত্রদের আন্দোলন, ছাত্রদের যেভাবে শহীদ হয়েছে, তারা যে অবদান রাখছে দেশের জন্য, সব কিছু এখানে প্রদর্শিত আছে। হাসিনা সরকার যে স্বৈরাচার ছিল, এটা এখানে আসলে বোঝা যায় যে কি করছে উনি মানুষের সাথে। তবে জাদুঘরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ সহ অনেকের স্মৃতিচিহ্ন না থাকায় ক্ষোভ জানান কেউ কেউ। আবু সাইদের কোনো দেখতে পারলাম না, আরও অনেক কিছুই মিসিং ছিল। এটা যদি সরকার নতুনভাবে তৈরি করে আবার নতুনভাবে করতে পারে তাহলে অনেকটা ভালো মনে হয় আমার কাছে। দেশের মানুষ আসুক এবং দেখুক শেখ হাসিনার স্বৈরাচারী যে মনোভাব ছিল, তার মধ্যে যে মানুষ না ফেরাউন নমরুদ এদেরকে হার মানাবে, এরা আসুক এবং দেখুক। আমি আপনার 3 আগস্ট থেকে মাঠেই ছিলাম, কিন্তু কোনো কিছুর জন্য তো করিনি, বাচ্চাদের এরকম মৃত্যু সহ্য করতে পারিনি, এই জন্য আজকে আসা। নতুন প্রজন্মকে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি সেই ত্যাগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণ করাই জাদুঘরটির মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকা থেকে মমিন মোল্লা ও হাসান আলী বিশ্বাস নামে 2 জন অস্ত্রধারীকে আটক করেছে র্যাব 10। বিকেলে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 10-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, বুধবার বিকেলে জেলার পাচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি স্টার্লিং মেশিনগান, 2টি ম্যাগাজিন ও 28 রাউন্ড তাজা কার্তুজ সহ মমিন মোল্লাকে আটক করে র্যাব। পরে রাতে ডাকলা ইউনিয়নে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 6 রাউন্ড তাজা কার্তুজ সহ হাসান আলী বিশ্বাসকে আটক করা হয়। এরা দুজনেই সর্বহারা পার্টির সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। একটি বিদেশি স্টার্লিং সাব মেশিন গান, 2টি ম্যাগাজিন ও 28 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার পূর্বক মোহাম্মদ মমিন উল্লাহ বয়স 40-কে গ্রেপ্তার করা হয়। রাজধানীর সবুজবাগে শপিং ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর খণ্ডিত মাথা ও 2 হাত উদ্ধার করেছে পুলিশ। সকালে মাদারটেক বাগানবাড়ি এলাকায় খালপাড়ের একটি কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে এসব উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক 20 বছর বলে ধারণা করছে সবুজবাগ থানা পুলিশ। থানার উপপরিদর্শক নূরে আলম সিদ্দিকী জানান, শরীরের বাকি অংশ এখনও পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তে ইতোমধ্যে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। ভোলার বোরহান উদ্দিনে এক কিশোরী স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ
ধর্ষণের অভিযোগ উঠেছে। এমনকি ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত 5 কিশোরের বিরুদ্ধে মামলা করেন। এরই মধ্যে পুলিশ অভিযান চালিয়ে 3 কিশোরকে গ্রেপ্তার করেছে। গত 24 জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে ধরে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই সময় ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করা হয়। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়েছে। চাঁদপুরে মাদক বিরোধী অভিযানে হামলার ঘটনায় শাহজাহান পাটোয়ারি নামের এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার মান্দারি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহজাহান একই এলাকার বাসিন্দা ও প্রবাস ফেরত। স্থানীয়রা জানান, স্থানীয় কয়েকজন যুবক মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় যুবকদের দৌড় দিতে দেখে কারণ জানতে চান শাহজাহান। এতে ক্ষিপ্ত হয়ে মাদক বিরোধী অভিযানে থাকা যুবকরা তাকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার। ঘটনার পর মহামায়া এলাকায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ এসে একজনকে আটক করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় স্কলারশিপ ও শিক্ষা পরবর্তী কর্মসংস্থানের সুযোগ নিয়ে ঢাকা অনুষ্ঠিত হলো এডুকেশন এক্সপো। বুধবার গুলশানের একটি হোটেলে দিনব্যাপী এই এক্সপোর আয়োজন করে শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান এডুকেশন সার্ভিস। এতে মোনাস ইউনিভার্সিটি, ম্যাকওয়ারি এডিলেইড, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ডেকিন ইউনিভার্সিটি সহ অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকরা জানান, আগ্রহী শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ান এডুকেশন সার্ভিসের ঢাকা অফিস থেকে বিনামূল্যে উচ্চশিক্ষার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিতে পারবেন। চলতি 2026-27 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে $286 কোটি। গত অর্থ বছরের একই মাসে রেমিট্যান্স এসেছিল $247 কোটি, যা গত অর্থ বছরের জুলাই মাসের চেয়ে 15.79% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 8 বছরে জুলাই মাসে আসা রেমিট্যান্সের মধ্যে এই পরিমাণ সর্বোচ্চ। 2025-26 অর্থ বছরের রেমিট্যান্সের পরিমাণ রেকর্ড $35.5 বিলিয়ন পৌঁছায়, যা আগের অর্থ বছরের তুলনায় 17% বেশি। মালয়েশিয়ায় বিভিন্ন খাতে শ্রমিক সংকট কাটাতে উদ্যোগ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। বিদেশি কর্মী নিয়োগের প্রায় 15,000 আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সরকারের মুখপাত্র জানান, মানব সম্পদ মন্ত্রণালয়কে দ্রুত আবেদনগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় অনুমোদন দিতে বলা হয়েছে। সরকারের আশা, এতে নির্মাণ, উৎপাদন, সেবা সহ শ্রমিক সংকটে থাকা বিভিন্ন খাতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত হবে। এছাড়া অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। এর আগে ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে শ্রমিক সংকট দূর করার নির্দেশও দিয়েছিলেন আনোয়ার ইব্রাহিম। তবে তিনি স্পষ্ট করেছেন, বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া অবশ্যই বিদ্যমান আইন ও সরকারি নীতিমালা মেনেই সম্পন্ন করতে হবে। লেবাননের দক্ষিণাঞ্চলে মাজদাল সেলেম গ্রামের একটি ভবনে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও কয়েক সেনা। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে সেনা নিহতের জবাবে দক্ষিণাঞ্চলের তিবনিন শহরে ড্রোন হামলা চালিয়েছে তেল আবিব। এতে আশপাশের বনাঞ্চলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া তিবনিনের একটি কবরস্থানের প্রার্থনা হলের ছাদে চালানো পৃথক ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং অন্তত 11 জন আহত হয়েছে। ইরানে আবারও যুক্তরাষ্ট্র হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এই বিষয়ে সৌদি আরব, কাতার, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ করেছে ইরান। বৃহস্পতিবার সংশ্লিষ্ট 5টি সূত্রের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে এক ইরানি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, নতুন করে মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলের বিদ্যুৎ গ্রিড, তেল শোধনাগার, পানি সরবরাহ ব্যবস্থা, পরিবহন নেটওয়ার্ক ও তেল ক্ষেত্রেও হামলা হতে পারে। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 21 গুপ্তচরকে গ্রেপ্তার করার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর তথ্য সংগ্রহ করে ইসরায়েলের কাছে তথ্য পাঠানোর অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
ইউক্রেনের রাশিয়ার রাতভর হামলায় আরও অন্তত 6 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার খার্কিভ, সুমি ও ওডেসা অঞ্চলে এই হতাহতের ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম আল জাজিরা ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাতে বলছে, গত 1 মাস ধরে ইউক্রেনের বাণিজ্য ও রপ্তানি রুটগুলো পুরোপুরি পঙ্গু করে দিতে কৃষ্ণসাগরীয় বন্দরগুলোতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এদিকে জবাবে রাশিয়াও বড় ধরনের পাল্টা ব্যবস্থার দাবি করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত রাতে আকাশে 605টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। তবে এর মধ্যে রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিক্স সেন্টারে ড্রোন হামলা হয়েছে। 3 দিনের সফরে সৌদি আরব রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে এই সফরে দেশ ছেড়েছেন তিনি। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক সংবাদ ব্রিফিংয়ে সফরের ঘোষণা দেন। শাহবাজ শরীফের সাথে আরও থাকবেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং বিশেষ সহকারী তারিক ফাতেমি। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, সফরে প্রধানমন্ত্রী ওমরা পালন করবেন এবং মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ পরিদর্শন করবেন। এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালামের সঙ্গে সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ককে সুসংহত করতে কাজ করা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে আলোচনা হবে। প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে দেশের 6টি ইভেন্টে 23 জন জাতীয় প্যারা অ্যাথলেটদের অনুশীলন ক্যাম্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকালে জাতীয় স্টেডিয়ামে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় এনপিসির সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম, মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় 70 দিনের এই প্রশিক্ষণ ক্যাম্পে আর্চারি, অ্যাথলেটিক্স, পোচিয়া, ব্যাডমিন্টন, সুইমিং ও টেবিল টেনিসের খেলোয়াড়রা অংশ নেবেন। আগামী 9 অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে 5ম প্যারা এশিয়ান গেমস। শেষ হবে 27 অক্টোবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 263 রান। ডারউইনে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাজমুল হোসেন শান্তর দল। তানজিদ হাসান ফেরেন 0 রানে ফিরলে দলের হাল ধরার চেষ্টা করণ সাদমান, মমিনুলরা। তবে কোরি রচি চিউলি স্পিন ঘূর্ণিতে মাত্র 61 রানেই 4 উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। এরপর শান্ত ফেরেন 37 রানে। এক প্রান্ত আগলে রেখে প্রতিরোধ করে তোলেন মেহেদী হাসান মিরাজ। তার 141 বলে অপরাজিত 109 রানের অনবদ্য ইনিংসে ভর করে শেষ পর্যন্ত 263 রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা। স্বাগতিকদের হয়ে 6 উইকেট শিকার করেন স্পিনার কোরি রচি চিউলি। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষ হওয়ার আগে 2 উইকেট হারিয়ে 51 রান তোলেন অস্ট্রেলিয়া একাদশ। ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে এক সমতায় শেষ করল পাকিস্তান। প্রথম ইনিংসে 344 রান করে স্বাগতিকরা। এরপর আবদুল্লাহ শফিকের অপরাজিত 160 রানের ওপর ভর করে 387 রান তোলে পাকিস্তান। জবাবে দ্বিতীয় ইনিংসে সাজিদ খান ও আলী উসমানের ঘূর্ণি জাদুতে মাত্র 117 রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 2 স্পিনারই সমান 4টি করে উইকেট নেন। জয়ের জন্য 75 রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে 2 উইকেটে 77 রান তুলে জয় নিশ্চিত করে সফরকারীরা। এই জয়ের মাধ্যমে বিদেশের মাটিতে টানা 8 টেস্ট হারের খরা কাটল পাকিস্তান। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।